আইসিটির আজকের লেকচারে আমরা কথা বলবো বিনোদন উৎপাদন ব্যবস্থা এবং প্রতিরক্ষা ব্যবস্থায় আইসিটি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা নিয়ে। প্রথমে রিক্রিয়েশন অ্যান্ড সোশ্যাল কমিউনিকেশন বা বিনোদন ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আইসিটির ভূমিকা। গেম ইন্ডাস্ট্রি আমরা জানি বর্তমান সময়ে কম্পিউটার এবং মোবাইল ফোনে এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসগুলোতেও গেম খেলা হয়ে থাকে। গেম একটি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ইন্ডাস্ট্রি। এই গেম ইন্ডাস্ট্রিতে অনেক হাইলি গ্রাফিক্সের ব্যবহার করা হয়ে থাকে এবং অনেক বেশি ইফেক্টের ব্যবহার করা হয়ে থাকে। এগুলো মূলত তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদান। এরপরে রয়েছে কার্টুন। বাচ্চাদের বিনোদনের অন্যতম মাধ্যম হলো কার্টুন দেখা। এই কার্টুন শিল্পেও আমরা দেখতে পাই অনেক বেশি গ্রাফিক্সের কাজ হয়ে থাকে। একই রকমভাবে অ্যানিমেশন মুভি বা অ্যানিমেশন কার্টুন যাই বলি না কেন আমরা, এই অ্যানিমেশন শিল্পেও গ্রাফিক্সের অনেক বেশি কাজ হয়ে থাকে। এরপরে রয়েছে স্পেশাল ইফেক্ট বলতে বোঝা যায় মূল কোনো বিষয়কে পরিবর্তন করে কোনো ইফেক্ট দেওয়া বা কোনো প্রভাব দেওয়া। যেমন এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি এই সাধারণ একটি হাতকে কম্পিউটারের মাধ্যমে বা গ্রাফিক্সের মাধ্যমে পরিবর্তন করে একটি বিশেষ ইফেক্ট দেওয়া হয়েছে। এগুলোকে বলা হয় স্পেশাল ইফেক্ট। এরকম আরও কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি। একই রকমভাবে ছবি আঁকা ছোট বাচ্চাদের বিনোদনের জন্য আগে খাতা কলম পেন্সিলের মাধ্যমে ছবি আঁকা হতো। এখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাবে এটি পরিবর্তিত হয়ে গেছে মোবাইল কিংবা কম্পিউটার অথবা আইপ্যাড ইত্যাদি বিভিন্ন স্মার্ট ডিভাইসে বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে তারা তাদের মন মতো ছবি আঁকতে পারছে। এরপরে আমরা কথা বলবো প্রোডাকশন সিস্টেম বা উৎপাদন ব্যবস্থায় আইসিটির ইফেক্ট নিয়ে। উৎপাদন ব্যবস্থার শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ পরিকল্পনা থেকে শুরু করে উৎপাদন, পরিবহন, প্রসেসিং এবং বিপণন প্রত্যেকটি ক্ষেত্রেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অনেক বেশি ভূমিকা রয়েছে। যেমন এখানে আমরা দেখতে পাই পিএলসি বা প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার। এই ডিভাইসটি ব্যবহার করে বর্তমানে কম সময়ে, অল্প পরিশ্রমে এবং কম মূল্যে অধিক উৎপাদন করা সম্ভব হচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাই ক্যাড প্রযুক্তি ব্যবহার করে, অর্থাৎ কম্পিউটার এইডেড ডিজাইন, এই প্রযুক্তি ব্যবহার করে এটি মূলত একটি বিশেষ সফটওয়্যার যা ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন কাজ যেমন ড্রাফটিং, ডিজাইন কিংবা সিমুলেশন ইত্যাদি কাজে ব্যবহৃত হয়। ম্যানুয়াল ড্রাফটিং পদ্ধতির তুলনায় এই কম্পিউটার এইডেড ড্রাফটিং সফটওয়্যারের অনেক বেশি সুবিধা রয়েছে। এটি ডিজাইন তৈরি করার সাথে সাথে ডিজাইনের কোনো পরিবর্তন প্রয়োজন হলে পরিবর্তন কিংবা পরিবর্ধন, সংশোধন কিংবা সংরক্ষণ এবং বিতরণও প্রকাশ করতে পারে। এরপরে রয়েছে সিএই, কম্পিউটার এইডেড ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে কম্পিউটার ব্যবহার করে প্রোডাক্ট ডিজাইন করে সাথে সাথে টেস্টও করা যায়। যেমন কোনো ব্রিজ বা গাড়ি বাস্তবে তৈরি করার পূর্বে আমরা কম্পিউটারের মাধ্যমে এটিকে তৈরি করে সিমুলেশন পদ্ধতি ব্যবহার করে এই মডেলটিকে আমরা টেস্ট করতে পারি। যেমন এই মডেলের বাতাসের চাপ, তাপমাত্রা, ওজন, বস্তুর মেকানিক্যাল সহ্য ক্ষমতা ইত্যাদি সিমুলেশন করে আমরা টেস্ট করতে পারি যে এটি বাস্তব পরিবেশে গেলে টেকসই হবে কিনা। প্রয়োজন মতো আমরা সংশোধনও করে নিতে পারি। এরপর রয়েছে সিএএম, কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং। আগের দুইটি প্রযুক্তির মতো কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং বা সিএএম ব্যবহার করা হয় ম্যানুফ্যাকচারিং সিস্টেম অটোমেশন করার জন্য। ক্যাম পদ্ধতিতে সিএনসি ব্যবহার করে ড্রিল, লেদ, ওয়েল্ডিং সহ অন্যান্য বিশেষ মেশিন ব্যবহার করা হয়ে থাকে। ম্যানুফ্যাকচারিং সিস্টেমের বিভিন্ন অপারেশনগুলো সমন্বিতকরণ বা ইন্টিগ্রেটিং করার জন্য নানা রকম প্রক্রিয়া, যেমন ক্যাড প্রযুক্তি আমরা কথা বলেছি আগে, এরপরে সিএই এই প্রযুক্তি এবং ক্যাম প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে। এরপরে রয়েছে এমআরপি, ম্যানুফ্যাকচারিং রিকোয়ারমেন্টস প্ল্যানিং। এই প্রযুক্তির মাধ্যমে পরিবেশের তথ্য ব্যবস্থাপনা সফটওয়্যার ব্যবহার করে তথ্যের উৎপাদন নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। ভবিষ্যতে কী পরিমাণ আমাদের পণ্য প্রয়োজন হতে পারে তা আগে থেকেই পরিকল্পনা করা যায় এই ধরনের বিশেষ সফটওয়্যার ব্যবহার করার মাধ্যমে।
এই এমআরপি সফটওয়্যারগুলোর মধ্যে বেশ কিছু সফটওয়্যার উল্লেখযোগ্য। তার মধ্যে রয়েছে সিএ প্লাস মাইসিস বা এমআইসিস, এরপরে রয়েছে হরিজন এমআরপি, তারপরে রয়েছে প্লেক্সাস অনলাইন ইত্যাদি বিভিন্ন এমআরপি সফটওয়্যার রয়েছে। আমাদের দেশে শিল্প কারখানায় পাশাপাশি কৃষি পণ্য উৎপাদনেও বিশেষভাবে অবদান রাখছে এই আইসিটির এই বিশেষ ভূমিকাগুলো। কৃষকদের জন্য নতুন নতুন কৃষি পণ্য উৎপাদনের পদ্ধতি, আবহাওয়া সংক্রান্ত তথ্য, সেচ ব্যবস্থা, সেই সাথে শস্য ক্ষেত্রের পরিচর্যা এবং রোগ নিরাময় ইত্যাদি বর্তমানে আইসিটি নির্ভর অর্থাৎ মোবাইল ফোন নির্ভর আমরা বলতে পারি। মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন অভিজ্ঞ লোকেদের সাথে কথা বলে এই বিভিন্ন সমস্যা সম্পর্কে তারা সলিউশন বা সমাধান তারা পেয়ে যাচ্ছে। এগুলো মূলত কৃষকরা উপকৃত হচ্ছে এবং এগুলো মূলত এই আইসিটির অবদান। এরপরে আমরা কথা বলবো ডিফেন্স বা প্রতিরক্ষা নিয়ে। আমরা জানি বর্তমান সময়ে যেই দেশ যত বেশি প্রতিরক্ষার দিক দিয়ে শক্তিশালী, সেই দেশ তত বেশি ক্ষমতা সম্পন্ন। যেমন ডিফেন্সের ক্ষেত্রে আমরা দেখতে পাই আধুনিক অস্ত্র, মিসাইল, রকেট, পারমাণবিক বোমা, রাসায়নিক অস্ত্র উৎপাদন ও সরবরাহ ইত্যাদি সকল ক্ষেত্রেই আইসিটির অত্যন্ত বিশেষ ভূমিকা রয়েছে। আধুনিক যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান এবং ড্রোন ইত্যাদি প্রত্যেকটি ক্ষেত্রেই তথ্য যোগাযোগ প্রযুক্তির অনেক বেশি ভূমিকা রয়েছে। যেমন তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণে আমরা জানি প্রতিরক্ষা ব্যবস্থা আজকে অনেক বেশি ডিজিটালাইজড হয়েছে। যেমন সরাসরি উপস্থিত না থেকেও যুদ্ধক্ষেত্রের ব্যবস্থাপনা নেটওয়ার্কের মাধ্যমে করা যাচ্ছে। আইসিটির মাধ্যমে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সরাসরি সম্প্রচারের মাধ্যমে যুদ্ধকালীন পর্যবেক্ষণ সম্ভব হচ্ছে। এছাড়াও হার্ডওয়্যার নির্ভর ফোর্স মাল্টিপ্লায়ার এখন সফটওয়্যার নির্ভর ফোর্স মাল্টিপ্লায়ারে পরিণত হয়েছে। আইসিটির সহায়তায় প্রতিরক্ষা শিল্প এখন ডাম্প বোম এর পরিবর্তে উচ্চ মাত্রার কার্যকর ও নির্ভুল স্মার্ট ওয়েপন ব্যবহার করতে সক্ষম হয়েছে। যেমন ইউরোপ ও আমেরিকার দেশগুলোর ডিফেন্স ইন্ডাস্ট্রি এক ধরনের এয়ার টু এয়ার মিসাইল তৈরি করেছে, যা শত্রুর এয়ারক্রাফটে ধ্বংস করার জন্য খুব উচ্চ গতিতে নিজের গতিপথ ঠিক করে নিতে পারে। আরেক ধরনের আধুনিক অস্ত্র গভীর সমুদ্রে জাহাজের কাঠামো থেকে প্রস্তুতকৃত কম্পন বিশ্লেষণ করে চিহ্নিত করতে পারে যে কোন জাহাজটি ধ্বংস করতে হবে। এগুলো মূলত সম্ভব হয়েছে আইসিটির কল্যাণে। এরপরে রয়েছে অত্যাধুনিক সামরিক প্রশিক্ষণ নেওয়ার ক্ষেত্রেও সরাসরি যুদ্ধক্ষেত্রে না গিয়েও আমরা এর আগে দেখেছি সরাসরি যুদ্ধক্ষেত্রে না গিয়েও এখন আইসিটির কল্যাণে একটি পরিবেশ সৃষ্টি করা যায়, যুদ্ধ চলাকালীন পরিবেশ। এই যুদ্ধ চলাকালীন পরিবেশের মাধ্যমে সরাসরি সামরিক প্রশিক্ষণ নেওয়া সহজ হয়েছে। এছাড়াও রয়েছে ইউএভি, আনম্যানড এরিয়াল ভেহিকল ইউএভি, যা এর যাত্রাস্থান থেকে 100 কিলোমিটার দূর পর্যন্ত স্বাধীনভাবে উড়তে সক্ষম। মিলিটারি স্যাটেলাইট, যা অনেকগুলো টার্গেটকে একসাথে টানা 7 দিন যাবৎ পর্যবেক্ষণ করতে পারে। এগুলো মূলত ড্রোন হিসেবে কাজ করে। তো আজকের লেকচার এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে লেকচারটি শোনার জন্য। সেই সাথে লেকচার সম্পর্কে তোমাদের মতামত জানাতে কমেন্ট করতে পারো। ভালো লাগা বা আমাদের আরও কীভাবে আমরা ইমপ্রুভ করতে পারি সেই বিষয়ে তোমরা মতামত জানাতে পারো। ভালো লাগলে লাইক করতে পারো। আর তোমাদের বন্ধু যারা রয়েছে, যারা আজকের লেকচারটি শুনেনি, তাদেরকেও শোনানোর জন্য তোমরা শেয়ার করতে পারো তাদের সাথে। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা, তোমরা আমাদের পরবর্তী লেকচার পাওয়ার জন্য, পরবর্তী লেকচার আমরা যখন আপলোড করব তখন সরাসরি যাতে তোমরা হোম পেজে পেয়ে যাও, এজন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।